হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা দুর্দান্ত চুরির ঘটনাকে নিয়ে নির্মিত অসাধারণ একটা মুভি, যেখানে পিয়েট্রো নামের এক অবৈধ বন্দুক ব্যবসায়ী হঠাৎ করে ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনেকগুলো গুপ্তধনের সন্ধান পায়। তাই সে এই গুপ্তধন চুরির জন্য তার সাথে আরও 5 জন সহযোগী নেয়, আর এই 5 জনের প্রত্যেককেই কোনো না কোনো বিষয়ে সুপার এক্সপার্ট ছিল। তো এরপর তারা সবাই মিলে সেই গুপ্তধন চুরির দুর্দান্ত এক পরিকল্পনা করে ফেলে। কিন্তু এই পরিকল্পনা সফল করতে গিয়ে তারা একের পর এক বিপদের মুখে পড়তে থাকে। তো কি সেই পরিকল্পনা, কি তাদের বিপদ, আর গুপ্তধনগুলোই বা কি ছিল, সেই সবকিছুই আমরা দেখব 2022 সালে মুক্তি পাওয়া ইটালিয়ান মুভি রবিং মুসোলিনি থেকে। আপনি কনফার্ম থাকেন এই মুভিটা আপনাকে একটা অন্য লেভেলের ফিল দিবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের সময়কাল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে। ইতালির শহর সালোতে পিয়েট্রো নামক এক তরুণ বসবাস করে। পেশায় সে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন বিদ্রোহী সেনাদের কাছে অস্ত্র বিক্রি করে থাকে, আর এই কাজে তাকে সাহায্য করে তার 2 সহযোগী মার্সেলো এবং এমাত। এছাড়া পিয়েট্রোর জীবনে আরও একজন আছে, যে হল কাবেরিয়া থিয়েটারের গায়িকা ইউভন। ইউভনের সাথে তার গভীর প্রেম, কিন্তু সেই প্রেমের মধ্যেও ছিল অনেক বড় গণ্ডগোল। কেননা সামরিক বাহিনীর ফেডারেল সেক্রেটারি বোরসালিনো ইউভেনকে তার রক্ষিতা বানিয়ে রেখেছিল। বোরসালিনোর নিজের বিয়ে করা স্ত্রী থাকলেও তাকে সে খুব একটা পছন্দ করে না। সে ভালোবাসে একমাত্র ইউভনকে। তবে বোরসালিনো যদি জানতো যে পিয়েট্রো লুকিয়ে লুকিয়ে ইউভনের সাথে দেখা করতে আসে, তাহলে নির্ঘাত পিয়েট্রোকে ফাঁসিতে ঝুলাতো। কেননা বোরসালিনোকে তোয়াক্কা না করে পিয়েট্রো প্রায় প্রতিদিনই কখনো সিনেমা হলে অথবা থিয়েটারে ইউভনের সাথে দেখা করতে আসতো। প্রতিদিনই পিয়েট্রো ইউভনকে এই বলে আশ্বস্ত করে যে একদিন সে অনেক টাকার মালিক হবে আর ইউভনকে নিয়ে ইতালি ছেড়ে পালাবে। এখন কথা হচ্ছে, অনেকগুলো টাকার মালিক সে কিভাবে হবে? এখানে সৃষ্টিকর্তার ইচ্ছা বলি আর যাই বলি, সেটারও একটা উপায় পিয়েট্রো পেয়ে যায়। মূলত পিয়েট্রোর সহযোগী এমাত হঠাৎ করেই সামরিক বাহিনীর অফিস থেকে পাঠানো একটি কোড মেসেজের সন্ধান পায়, যার মাধ্যমে তারা জানতে পারে ব্ল্যাক জোন নামে একটি রেস্ট্রিক্টেড জায়গায় মুসোলিনি অনেক সোনাদানা লুকিয়ে রেখেছে। বিশ্বযুদ্ধে সে এখন খুব একটা সুবিধা করতে পারছে না দেখে সে পরিকল্পনা করেছে এগুলো নিয়ে সুইজারল্যান্ড পালিয়ে যাবে। পিয়েট্রো খবরটা জানতে পেরে ডিসাইড করে যে তারা এই সোনাদানা চুরি করবে। এমনকি খবরটা সে ইউভনকেও জানায়। কিন্তু ব্ল্যাক জোন ভিজিট করতে এসে তারা দেখে যে সেখানে সবসময়ই সামরিক বাহিনী পাহারায় থাকে। অফিস থেকে লিখিত অনুমতি না থাকলে সেখানে ঢুকবার কোনো সুযোগই নেই। তার মানে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তারা সেখানে ঢুকবে কিভাবে। যাই হোক, আস্তানায় ফিরে তারা ব্ল্যাক জোনের পুরো ডিজাইনটা সাজায় এবং দেখে যে এই চুরিটা সফল করার জন্য তাদের আরও 3 জন লাগবে, আর তাদের প্রত্যেককেই এক্সপার্ট হতে হবে। তাই এবার তারা তাদের পরিচিত 3 জন এক্সপার্ট ব্যক্তিকে দলে নেওয়ার জন্য সিলেক্ট করে, যাদের মধ্যে একজন হলো ফাব্রি। সে মূলত পিয়েট্রোর পরিচিত। ফাব্রি এক সময় কার রেসিংয়ে চ্যাম্পিয়ন ছিল। এরপর আরেকজন হলো হেসা, যে কিনা চুরির ব্যাপারে বেশ এক্সপার্ট, আর সে হলো এমাদের পরিচিত। আসলে এমাদ তাকে মনে মনে পছন্দও করে। অন্যদিকে সবশেষে রয়েছে একজন নৈরাজ্যবাদী নেতা মালতোফ, যে একজন বোম্ব স্পেশালিস্ট, আর একসময় সে মার্সেলোর খুব কাছের বন্ধু ছিল। তো প্রথম 2 জন অর্থাৎ ফাব্রি আর হেসাকে খুব সহজেই দলে ভেড়ানো গেলেও মার্সেলো জানায় মালতোফ বর্তমানে একজন ফাঁসির আসামি, তাই তাকে দলে নিতে হলে আগে তাকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। তো যেই কথা সেই কাজ। মালতোভের ফাঁসির দিন দেখা যায় পিয়েট্রোরা সবাই প্ল্যান অনুযায়ী ছদ্মবেশে চারদিকে পজিশন নিয়ে আছে, এবং সময় বুঝে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফাইনালি মালতোভকে রেস্কিউ করে নিয়ে আসে। আর এই পুরো প্ল্যান এবং সিনটা বেশ দেখার মতো ছিল। যাই হোক, পরের দৃশ্যে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আপনারা অনেকেই কমেন্টে বা মেইলে আমার কাছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা এসইও সহ আরও অনেক বিষয়ে জানতে চান। তো আপনারা যদি অনলাইন জগতের বাংলাদেশের সকল জনপ্রিয় এক্সপার্টদের গুরুত্বপূর্ণ কোর্সগুলো একটি প্যাকেজে পেতে চান, এবং সেটা যদি খুবই অল্প টাকায় হয়, তাহলে নিশ্চয়ই ভালো হবে। যেখানে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাপ ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং এবং ইংলিশ স্পোকেন সহ প্রায় 1000টিরও বেশি কোর্স একসাথে পেয়ে যাবেন। আর এই পুরো প্যাকেজটি পাচ্ছেন মাত্র 300 টাকায়। তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এবার আমরা আবার মুভিতে ফিরে আসি, যেখানে পরের দৃশ্যে আমরা দেখি পিয়েট্রো সবাইকে এক জায়গায় জড়ো করে ব্ল্যাক জোন থেকে মুসোলিনির সোনাদানা কিভাবে চুরি করে আনবে সেই পরিকল্পনা করে। ব্ল্যাক জোনে ঢুকতে হলে সেখানে পারমিটের কাগজ লাগবে। হেসা সেই কাগজটা চুরি করবে এবং এমাদ সেটা থেকে একটি নকল কাগজ বানিয়ে নেবে।
কিন্তু এমাদের কাছে তো সেই কাগজে বসানোর জন্য নির্দিষ্ট সিলটা নেই। পিয়েত্রো তখন জানায় বোরসালিনোর অফিস থেকে ইউভান সেই সিলটা চুরি করে নিয়ে আসতে পারবে। সিলের কাজ হয়ে গেলে তারা ডিসাইড করে তারা একটি মিলিটারি ট্রাক চুরি করবে। তারপর সামরিক বাহিনীদের পোশাক পরে ট্রাক নিয়ে চলে যাবে ব্ল্যাক জোনে। সেই সময় ফাব্রি জিজ্ঞেস করে ওখানকার গার্ডদের চোখ ফাঁকি দিয়ে তারা সোনাদানার ওখানে যাবে কি করে। পিয়েত্রো জানায় তাদের ভুলিয়ে ভালিয়ে বাংকারে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হবে। হেসা তখন জানতে চায় কিন্তু এই গার্ডদের বাংকারে বন্দি করা হবে কিভাবে। পিয়েত্রো জানায় ব্ল্যাক জোনে সাইরেন টাওয়ার নামে একটা টাওয়ার আছে। এটা মূলত একটি সিকিউরিটি কন্ট্রোল সেন্টার, অর্থাৎ সেখানে কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে এই সাইরেন টাওয়ারের কন্ট্রোল রুম থেকে অ্যালার্ম বাজানো হয়। আর হেসার দায়িত্ব হলো সেই টাওয়ারে উঠে আমেরিকানরা আকাশপথে এখানে আক্রমণ করতে আসছে এমন সাইরেনটা বাজানো, তাহলেই সব গার্ড যে বাংকারে লুকিয়ে যাবে। কিন্তু ফাব্রি আবার প্রশ্ন করে যে সব গার্ড যে বাংকারে চলে যাবে সেটা নিশ্চিত করবে কে। মার্সেলো তখন বলে তারা ব্ল্যাক জোনের সকল জায়গায় বোম ফাটা শুরু করলে তারা সোনাদানা খুব সহজেই সরিয়ে সেখান থেকে পালাতে পারবে। এবার মালতোফ জানতে চায় বোম বানানোর জন্য তো মিনিমাম 100 কেজি টিএনটি লাগবে, তাহলে সেটা কিভাবে জোগাড় করবে। উত্তরে বুদ্ধিমান পিয়েত্রো জানায় মার্কুইজ নামে একজন সিনেমা নির্মাতার বাড়িতে অনেক পরিমাণে টিএনটি রয়েছে, কেননা মার্কুইজের ভাতিজা আহাবের কাছে আমি নিজেই টিএনটি বিক্রি করেছিলাম, আর আমরা সেটাই এখন আবার চুরি করে আনব। আসলে মার্কুইজ আর আহাবের মধ্যে টিএনটি এবং বন্দুক কেনাবেচার সিনটা মুভির একদম শুরুতেই আমরা অল্প একটু দেখেছিলাম। তো তাদের পরিকল্পনা এই পর্যন্ত সেট করে পিয়েত্রো চলে যায় ইউভেনের কাছে। তাকে তাদের প্ল্যানের বিষয়ে সবকিছু খুলে বলে। তাকে এও বলে যে ব্ল্যাক জোনে ঢুকতে হলে একটা পারমিট কাগজ আর সিল লাগবে, যেটা বোরসালিনোর অফিস থেকে তাকেই নিয়ে আসতে হবে। ইউভান পুরো পরিকল্পনাটা শুনে ভয় পেয়ে যায়। সে প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু পিয়েত্রো তাকে আশ্বস্ত করে বলে বোরসালিনো কখনোই ইউভানকে সন্দেহ করবে না, আর তারা যদি এই চুরির মিশনটা সাকসেস হয় তাহলে তাদের বাকি জীবনটা সুখেই কাটাতে পারবে। তো ইউভান যেহেতু পিয়েত্রোর উপর খুব ভরসা করত, তাই ফাইনালি সে রাজি হয়ে যায়। কিন্তু ইউভানের কাছ থেকে বিদায় নিয়ে পিয়েত্রো যখন থিয়েটার থেকে বের হয় তখনই বোরসালিনোর বডিগার্ড লিওনিডা তাকে ধরে ফেলে এবং একটা গাড়িতে উঠায়। আর গাড়িতে স্বয়ং বোরসালিনো নিজেই বসা ছিল। বোরসালিনো এখানে পিয়েত্রোকে হুমকি দিয়ে বলে যে সে যদি ইউভানের সাথে মেলামেশা বন্ধ না করে তাহলে পিয়েত্রো আর তার সব বন্ধুকে সে গুলি করে মারবে। এটা বলে সে পিয়েত্রোকে নামিয়ে দিয়ে চলে যায়। আর এখান থেকে সিন শিফট হয়ে চলে যায় সেই মুভি নির্মাতা মার্কুইজের বাসায়। এখানে আমরা দেখতে পাই তার বাড়িতে খুব বড় একটা পার্টি হচ্ছে। সেখানে অলরেডি পিয়েত্রো আর এমাদ ওয়েটারের পোশাক পরে মেহমানদের সার্ভ করে বেড়াচ্ছে, আর টিমের বাকিরা বাহিরে অপেক্ষা করছে। তো এক পর্যায়ে পিয়েত্রো চালাকি করে মার্কুইজের স্যুটে মদ ফেলে দেয়। তাই মার্কুইজ তার বেডরুমে পোশাক চেঞ্জ করতে গেলে পিয়েত্রো বন্দুকের ভয় দেখিয়ে তার কাছ থেকে সেই রুমের চাবিটা নেয় যে রুমে টিএনটি রাখা আছে। চাবি নিয়ে তারা সেই নির্দিষ্ট রুমে গিয়ে টিএনটির বক্সগুলো নিয়ে ট্রাকে তুলতে থাকে। অন্যদিকে মার্কুইজের ভাতিজা আহাব অনেকক্ষণ ধরে তার চাচাকে দেখতে না পেয়ে তার রুমে যায় এবং আলমারির ভিতর হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়। মার্কুইজ তখন তাকে সব খুলে বললে আহাব সাথে সাথে বন্দুক নিয়ে নিচে নামে এবং পিয়েত্রোকে গান পয়েন্টে নেয়। কিন্তু ফাব্রি হঠাৎ পিছন থেকে এসে মদের বোতল দিয়ে আহাবের মাথা ফাটিয়ে দেয়, আর এরপর তারা টিএনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইউভান বোরসালিনোর অফিসে এসে পা টিপে টিপে তার রুমে প্রবেশ করে। তার উদ্দেশ্য হলো ড্রয়ার থেকে সিলটা চুরি করা। তো ইউভান ড্রয়ার খুলে সিল খোঁজা শুরু করলে তখনই পাশের রুম থেকে বোরসালিনো বের হয়ে আসে। আর বোরসালিনোকে দেখে ইউভান একদম ভূত দেখার মতো চমকে উঠে এবং সোজা হয়ে দাঁড়ায়। আসলে বোরসালিনো যে কতটা ভয়ঙ্কর তা আমরা এখানেও দেখতে পাই, কেননা পাশের রুমে সে একজন বিদ্রোহীকে মেরে রক্ত মুছতে মুছতে এই রুমে এসেছিল। তবে মজার ব্যাপার হলো বোরসালিনো এখানে ইউভানকে দেখে কোনো প্রকার সন্দেহ না করে বরং খুশি হয়, কারণ সে মনে করেছে ইউভান হয়তো তার প্রতি ভালোবাসা থেকে এখানে এসেছে। তাই সে তখন ইউভানকে সাথে নিয়ে সেই ব্ল্যাক জোনে আসে এবং সেখানে একটা ওয়্যারহাউসে ঢুকে। ওয়্যারহাউসে ঢুকেই ইউভান দেখতে পায় সেখানে অজস্র সোনাদানা পড়ে আছে। বোরসালিনো জানায় এগুলো সবই মুসোলিনির 20 বছরের সংগ্রহ করা সম্পদ। এগুলো নিয়ে মুসোলিনি ও অন্যান্য লিডাররা সুইজারল্যান্ডে চলে যাবে। তাই বোরসালিনো তাদের সাথে চলে যাচ্ছে এবং তার ইচ্ছে ইউভানও তার সাথে চলুক। আর তার প্রথম স্ত্রী যেহেতু কখনো বাচ্চা দিতে পারেনি, তাই ইউভানের মাধ্যমে বাচ্চা নিয়ে সে আর ইউভান মিলে একটা সুখের সংসার গড়বে। এসব শুনে ইউভান বেশ অবাক হয়ে যায় এবং সে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। তবে ইউভান আসলে কি উত্তর দেয় সেটি আমরা সামনেই জানতে পারবো। সিন শিফট হয়ে আবার চলে যায় বোরসালিনোর অফিসে। সেখানে তার স্ত্রী নোরা আসে তার সাথে দেখা করতে। বোরসালিনোর সাথে নোরা তার সম্পর্ক সহজ করতে চাইলে বোরসালিনো তাকে সেই সুযোগ দেয় না। সে বলে যে তাদের সম্পর্ক এখানেই শেষ করে ফেলা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়।
এদিকে থিয়েটারে দেখা যায় ইভান স্টেজে উঠে গান গাচ্ছে। পিয়েত্রো আর বোর্সালিনো দুজনেই সেখানে উপস্থিত, তবে একজন স্টেজের সামনে আরেকজন স্টেজের পিছনে। দুজনেই খুব আগ্রহ নিয়ে ইভানের গান শুনছে। তবে আজ হয়তো ইভানের মন খারাপ, তাই সে কেঁদে কেঁদে খুব ইমোশনাল একটা গান গাচ্ছিল। কিন্তু গান শেষ হতে না হতেই ইভান হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। পিয়েত্রো তখন স্টেজের পিছন থেকে দৌড়ে ইভানের কাছে আসে, আর দূর থেকে এটা দেখে বোর্সালিনো খুব রেগে যায়। সে বন্দুক হাতে চলে আসে পিয়েত্রোকে মারতে। তখনই আবারও ফাব্রি এসে মদের বোতল দিয়ে বোর্সালিনোকে আঘাত করে এবং সে আর পিয়েত্রো মিলে ইভানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে বোর্সালিনো মেঝেতে পড়ে থাকায় তার বডিগার্ড লিওনিডা এসে তাকে উঠায়। বোর্সালিনো তখন লিওনিডাকে আদেশ দেয় পিয়েত্রো আর তার সব সহযোগীদের খুঁজে বের করে তাদের মেরে ফেলতে। বোর্সালিনোর অর্ডার পেয়ে আর্মিরা সাথে সাথে এসে পিয়েত্রোদের আস্তানায় গোলাগুলি শুরু করে দেয়। সেখানে হেসা, এমাত, মালতোফ আর মার্সেলো ছিল। গোলাগুলির শব্দ শুনে তারা সাথে সাথে সেখান থেকে পালায়। ওদিকে ফাব্রি আর পিয়েত্রো ইভানকে নিয়ে পিয়েত্রোর বাসায় চলে আসে। সেখানে অলরেডি বাকি 4 জনও উপস্থিত ছিল। পিয়েত্রো তখন তাদের জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তারা জানায় তাদের ওয়ার্কশপে আর্মি অ্যাটাক করেছে এবং মার্সেলোর চোখে বেশ আঘাত লেগেছে। ফাব্রি তখন বলে মার্সেলো এবং ইভানকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু মালতোভ বলে যে বোর্সালিনোর আর্মি তাদেরকে খুঁজছে, তাই এখন তাদের বেরোনোটা নিরাপদ হবে না। আর এই নিয়ে তাদের মাঝে একটা তর্কাতর্কি শুরু হয়ে যায়। তবে এত কিছুর মাঝখানে ইভান পিয়েত্রোকে জানায় সে আসলে প্রেগনেন্ট এবং এই বাচ্চাটা পিয়েত্রোর। পিয়েত্রো এটা শুনে খুব খুশি হয়ে যায়। ইভান তাকে এও জানায় যে বোর্সালিনো তাকে ব্ল্যাক জোনে নিয়ে গিয়েছিল এবং মুসোলিনির গুপ্তধন সে দেখেছে। পিয়েত্রো তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে বোর্সালিনো কেন তাকে গুপ্তধনের ওখানে নিয়ে গিয়েছিল। ইভানের উত্তর দেওয়ার আগেই ফাব্রি তখন দৌড়াতে দৌড়াতে এসে জানায় বোর্সালিনোর স্ত্রী নোরা তাদের সাথে দেখা করতে এসেছে। তার আসার কথা শুনে সবাই বন্দুক হাতে তাকে ঘিরে ধরে। নোরা বলে সে এখানে তাদের সাথে বিজনেস করতে এসেছে। পিয়েত্রো অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের বিজনেস। নোরা বলে যে ব্ল্যাক জোনে ঢোকার সব ব্যবস্থা সে করে দিবে, কিন্তু শর্ত হলো গুপ্তধনের অর্ধেক নোরা নিয়ে যাবে। পিয়েত্রো তখন অবাক হয়ে জানতে চায় তাদের পরিকল্পনার ব্যাপারে সে কি করে জানল। নোরা তখন সবাইকে চমকে দিয়ে রুমের দেয়াল থেকে একটা ট্রান্সমিটার বের করে তাদের দেখায়। পিয়েত্রো বুঝতে পারে তার মানে নোরা এতদিন ধরে তাদের সমস্ত প্ল্যান ট্রান্সমিটারের মাধ্যমে শুনছিল। এরপর নোরা জানায় সে মূলত ইভানকে সবসময় ফলো করত, তাই একদিন সে ইভান আর পিয়েত্রোর মাঝে গুপ্তধন নিয়ে কথাগুলো শুনে ফেলে। তারপর থেকে সে লিওনিডার মাধ্যমে পিয়েত্রোদের প্রত্যেকটি কাজের উপর নজর রাখে। নোরা চাইলে যখন তখন পিয়েত্রোকে ধরিয়ে দিতে পারত, কিন্তু সে দেয়নি, কারণ তার হাজব্যান্ড নিজেই তো ভালো না। কথার ফাঁকে সে পিয়েত্রোকে আরও জানায় বোর্সালিনো ইভানকে তার সাথে সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তাব দিয়েছে। পিয়েত্রো এটা শুনে রেগে যায় এবং বন্দুক তাক করে বলে যে সে চাইলে এখানেই নোরাকে মেরে ফেলতে পারে। নোরা হেসে দিয়ে বলে লিওনিডা এমনিতেই তাদের খুঁজছে, ধরতে পারলে তারা কেউই বাঁচতে পারবে না। পিয়েত্রোর কাছে আর কোনো অপশন না থাকায় সে তাই নোরার ডিলে রাজি হয়ে যায়। এরপর নোরা আরও জানায় যে বোর্সালিনো কোনোভাবে জানতে পেরেছে তাদের সোনাদানা চুরি হতে পারে। এটা শুনে পিয়েত্রো সিদ্ধান্ত নেয় নির্দিষ্ট দিনের একদিন আগেই তারা সোনা ট্রান্সফার করবে, অর্থাৎ সোনা সরানোর জন্য পিয়েত্রোদের হাতে এখন একদিনেরও কম সময় আছে। এদিকে নোরার প্রস্তাবে পিয়েত্রো রাজি হলেও ইভান জানায় যে নোরাকে বিশ্বাস করা তাদের জন্য ঠিক হবে না। পিয়েত্রো তখন তাকে বলে সে কি বোর্সালিনোর সাথে চলে যেতে চায় কিনা, আর এটা যে বোর্সালিনোর বাচ্চা নয় সেটারই বা প্রমাণ কি। পিয়েত্রোর এমন সব প্রশ্ন শুনে ইভান খুব কষ্ট পায়। সে বোর্সালিনোর অফিস থেকে চুরি করে আনা সিলটা পিয়েত্রোকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি পূর্ব পরিকল্পনা অনুযায়ী হেসা একটা নকল আইডি সংগ্রহ করে আর এমাত নকল সিল ব্যবহার করে ব্ল্যাক জোনে ঢোকার অনুমতিপত্র প্রস্তুত করে ফেলে। এদিকে ফাব্রি যেহেতু ড্রাইভিং সিটে থাকবে, তাই সে আর্মিদের সাথে কথা বলার প্র্যাকটিস করতে থাকে, আর মালতো বোম সেট করতে থাকে এবং মার্সেলো টার্গেটে গুলি করার প্র্যাকটিস চালায়। তারপর তারা একটা মিলিটারি ট্রাক হাইজ্যাক করে ট্রাকের 2 মিলিটারি অফিসারের ইউনিফর্ম নিয়ে নেয় এবং ফাব্রি ড্রাইভার সাজে, মালতোব অফিসার সাজে আর পিয়েত্রো সাজে অপরাধী, আর বাকি 3 জন প্ল্যান মোতাবেক বেঞ্চের নিচে লুকিয়ে থাকে। এরপর তারা সেই ট্রাক নিয়ে ব্ল্যাক জোনে আসলে সেখানে গেটের সামনে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে যে তারা কাকে নিয়ে যাচ্ছে। ফাব্রি তখন পুরো অরিজিনাল আর্মিদের মতো উত্তর দেয় যে তারা পিয়েত্রো নামের এক অপরাধীকে ভিতরে রাখতে যাচ্ছে। এটা বলে সে অনুমতিপত্রটা দেয়। গার্ডরা তখন তাদের ট্রাক চেক করে সন্দেহজনক কিছু না পেয়ে তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে একটি নির্জন জায়গায় এসে ফাব্রি গাড়ি থামালে সেখান থেকে বের হয়ে হেসা চলে যায় সেই সাইরেন টাওয়ারে এবং মালতোফ আর এমাত চলে যায় বোম সেট করতে। অন্যদিকে মার্সেলো বন্দুক নিয়ে রেডি হয় আর ফাব্রি পিয়েত্রোকে নিয়ে ট্রাকে করে সামনে আগায়। মুভির এই অংশটিতে একদম টান টান উত্তেজনা শুরু হয়। সবাই নিজ নিজ কাজ করে যাচ্ছে আর তার মধ্যে ফাব্রি পিয়েত্রোকে নিয়ে অন ডিউটি লেফটেন্যান্টের কাছে এসে পৌঁছায়।
লেফটেন্যান্ট জিজ্ঞেস করলে ফাব্রি বলে যে ফেডারেল সেক্রেটারি বোরসালিনোর আদেশে তাকে নিয়ে আসা হয়েছে। লেফটেন্যান্ট এখানে তাদের কথা বিশ্বাস না করে বরং বোরসালিনোর অফিসে ফোন করে কনফার্ম হতে চায়। এদিকে তখন বোরসালিনোর অফিসে দেখা যায় বোরসালিনো ইভানকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে। বোরসালিনো ডিসাইড করেছে ইভানকে সিডেটিভ দিয়ে বেহুশ করে তার সাথে নিয়ে যাবে, তাই সে ইনজেকশন পুশ করতেই যাবে আর এমন সময় তার টেলিফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে সে জানতে পারে একজন অফিসার পিওত্র নামের এক আসামিকে ধরে নিয়ে এসেছে। এটা শুনে বোরসালিনো খুব খুশি হয় এবং সে লেফটেন্যান্টকে বলে যে সে একটু পরেই সেখানে আসবে। এটা বলে সে ফোন রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই হেসা অলরেডি টাওয়ারে উঠে টাওয়ারের কন্ট্রোলারকে জিম্মি করে ফেলেছে এবং রাত ঠিক 3টা বাজতেই হেসা কন্ট্রোলারকে ইশারা দেয় আকাশপথে আক্রমণের অ্যালার্ম বাজাতে। অ্যালার্মের শব্দ পেয়ে আর্মিরা অ্যালার্ট হয়ে পড়ে। সবাই ছাদে গিয়ে পাল্টা আক্রমণের সরঞ্জাম সাজিয়ে রেডি হতে শুরু করে আর নিচের সবাই বাংকারে ঢুকতে শুরু করে। এর মধ্যে মালতোভ যখন বাইরে এক কোনায় বোম রেডি করছিল তখন একজন আর্মি তাকে দেখে ফেলে। মালতোভ সেই আর্মির দিকে গুলি চালালে আর্মিও পাল্টা গুলি চালায়, যার ফলে দুজনেই গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে ফাব্রি আর পিওত্র তাদের সামনে থাকা আর্মিদের সাথে মারামারিতে লেগে যায়। এর মধ্যে টাওয়ার থেকে নামতে গিয়ে হেসাও একজন আর্মির কাছে ধরা পড়ে যায়। আর ঠিক তখনই মালতোভের সেট করা টাইম বমগুলো ফাটতে শুরু করলে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। মালতোভ যেহেতু গুলি খেয়ে বোমের খুব কাছেই পড়েছিল তাই বোম ব্লাস্টে সেখানেই সে মারা যায়। এদিকে এমাদ এক আর্মির কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে হেসাকে বাঁচাতে আসে, কিন্তু আর্মি অফিসারটি হেসাকে লক্ষ্য করে গুলি চালালে হেসা মাটিতে লুটে পড়ে যায় আর এমাদও রাগের চোটে সেই আর্মিকে গুলি করে মেরে ফেলে। তখন সাথে সাথে হেসাকে পড়ে যেতে দেখে এমাদ ভাবে যে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু না, সে মরেনি, কারণ একটু পরেই সে চোখ খুলে। অন্যদিকে একজন আর্মির সাথে পিওত্র কোনোভাবেই পেরে উঠছিল না দেখে মার্সেলো গুলি করে পিওত্রকে বাঁচিয়ে নেয়। পিওত্র তখন ফাব্রি সহ তাড়াতাড়ি ট্রাক নিয়ে ওয়্যার হাউসে চলে আসে। তো তারা সবাই ওয়্যার হাউসে ঢুকে সেখানে বিপুল পরিমাণের সোনাদানা আর টাকা দেখে আনন্দে উচ্ছ্বাস করতে শুরু করে। মার্সেলো তখন ভিতরে এসে মালতোভকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে সে কোথায়। তাকে কেউ সেখানে দেখতে না পেয়ে সবাই বুঝতে পারে যে তার মানে মালতোভ আর বেঁচে নেই। এটাতে সবাই খুব ভেঙে পড়লে মার্সেলো তখন বলে যে এনজয় ইয়োর ভিক্টোরি। এরপর তারা সমস্ত সোনাদানা গুছিয়ে ট্রাকে তুলে লোড করলে এমন সময় দেখে যে বেশ কয়েকজন আর্মি এবং লিওনার্ডোকে সঙ্গে নিয়ে নোরা চলে এসেছে। সে এসে জানায় সে বোরসালিনোকে মেরে ফেলেছে এবং ইভানকে সঙ্গে করে নিয়ে এসেছে। এমনকি এখন আর সে এই সম্পদের ভাগ পিওত্রদের দিতে চায় না। পিওত্ররা এখানে নোরার বিট্রে বুঝতে পেরে কিছুটা প্রোটেস্ট করার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। নোরা আর দেরি না করে ইভানকে নিয়ে সেই সোনাভর্তি ট্রাকে উঠে যায় আর লিওনার্ডো তাদের সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে একে একে মারার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই সময় সেখানে আকস্মিক গোলাগুলি শুরু হলে কেউই বুঝতে পারে না যে গোলাগুলি করছে কারা। বাইরে থেকে বেশ কয়েকজন বন্দুকধারী আর্মিদের মারতে মারতে ভেতরে ঢুকতে শুরু করলে এদের মধ্যে পিওত্র সেই আহাবকে চিনতে পারে। আহাব তখন পিওত্রকে আশ্বস্ত করলে তারা সবাই মিলে একে একে সব আর্মিদের মারতে শুরু করে। এদিকে অবস্থা বেগতিক দেখে লিওনার্ডো পিওত্রদের দিকে একটা বোম ফেলে দিয়ে সোনাসহ সেই ট্রাক নিয়ে পালায় এবং নোরা আর ইভানের গাড়িও তাদের সাথে রওনা দেয়। পিওত্র তখন হতাশ চোখে ইভানের দিকে তাকিয়ে থাকে। ওদিকে আহাব দেখে যে নোরা সব ট্রাক নিয়ে যেতে পারেনি। সে একটা ট্রাকের ভিতরে বাক্স খুলে সোনা দেখে চমকে উঠে। পিওত্র তখন আহাবকে জিজ্ঞেস করে তারা গুপ্তধনের কথা কিভাবে জানল। আহাব তখন বলে যে ইভান তার চাচাকে সব খুলে বলেছিল, যার কারণেই তারা এখানে এসেছে, না হলে হয়তো এতক্ষণে পিওত্ররা সবাই মারা যেত। পিওত্র এবার ইভানকে বাঁচানোর জন্য তাদের পিছু নিতে চায়, কিন্তু সব গাড়ি ড্যামেজ হয়ে গিয়েছে। আহাব জানায় তারাও আর কিছুই করতে পারবে না। তখন ফাব্রি হঠাৎ সেখানে একটা নতুন গাড়ি খুঁজে বের করে আর সেই গাড়িতে করেই তারা ইভান সহ সোনাগুলো উদ্ধার করতে রওনা দেয়। সুপার স্পিডের এই গাড়ি দিয়ে তারা খুব দ্রুতই লিওনার্ডোর গাড়ির কাছাকাছি চলে আসে। এরপর লিওনিডার গাড়িতে উঠে পিওত্র আর লিওনিডার মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। অন্যদিকে ফাব্রি গাড়ি ঘুরিয়ে সামনে থেকে নোরা আর ইভান যে গাড়িতে আছে সেটাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ফলে ড্রাইভার গুলির কারণে ড্রাইভ করতে না পেরে রাস্তার পাশে লেকে গাড়ি নিয়ে পড়ে যায়। ওদিকে মারামারি করতে করতে এক পর্যায়ে পিওত্র লিওনিডাকে গাড়ি থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু ড্রাইভিং সিটে তখন কেউ না থাকায় তার গাড়িটিও লেকে পড়ে যায়। তবে গাড়ি দুটো পড়ে গেলেও পিওত্র ইভানকে নিয়ে সাঁতরে উপরে চলে আসতে পারে। পিওত্র এখানে ইভানের আঙ্গুলে একটা রিং পরিয়ে দেয়। ফাব্রি তখন পিওত্রকে জিজ্ঞেস করে এই লেকটা কতটুকু গভীর। উত্তরে পিওত্র বলে বেশি গভীর না। ফাব্রি তাই মনে মনে পরিকল্পনা করে তাহলে লেক সার্চ করে সব সোনাদানা তুলতে হবে। আর তখনই রেডিওতে শোনা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত রবিন মুসোলিনি সমালোচক এবং অডিয়েন্স থেকে সবার কাছ থেকেই বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এমনকি ছবিটির নির্মাতা পরিকল্পনা করেছে যে
তিনি এই সিনেমার একটি কাল্পনিক সিকুয়েলও তৈরি করবেন, আর সেখানে নোরা থাকবে মূল ভিলেন। তাই হয়তো শেষ দৃশ্যে দেখা যায় নোরা পুকুর থেকে উঠে জঙ্গলের মধ্যে পুরো শাকচুন্নির মতো দৌড়াচ্ছে। যাই হোক, মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।